নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে। এবং সেটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যেহেতু সাপ্তাহিক একটা বিশেষ আলোচনার দিন আজকে, এবং সেখানে আমরা যেগুলো আলোচনা করব ওভারঅল গ্লোবাল মার্কেট নিয়ে আলোচনা হবে, লোকাল মার্কেট নিয়ে আলোচনা হবে, এবং বেশ কিছু ইন্টারেস্টিং মজার মজার আজকে সিক্রেট রয়েছে, যে সিক্রেট গুলো আমি আপনাদের আজকে বলতে চলেছি। প্রত্যেকে মন দিয়ে শুনবেন, শুরু থেকে শেষ অবধি থাকবেন, না হলে পরে কিন্তু পুরো জিনিসটা জানতে পারবেন না। কারণ পুরো জিনিসটা জানতে গেলে তার ভেতরে যে রহস্য বা যে সিক্রেট নিয়ে আমি আলোচনা করব মার্কেটের, তো লাস্ট এক মাস এটা স্টকের যা পারফরমেন্স ছিল সেগুলো ডিসকাশন হবে। তাদের রিভিউ করব আমরা, সেখান থেকে কত কি রিটার্ন এসেছে সেই স্টক স্পেসিফিক যে আমাদের ভিউ গুলো ছিল সেখান থেকে। প্রত্যেকটা তো টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে বেস করে, এবং পাশাপাশি আমরা সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে চেকলিস্টটা সেটা তো দেখতে পাবো। এবং শেষ অবধি যারা থাকবে, ওয়েলথ ক্রিয়েশনের কিছু তিনটে স্টক রয়েছে, এবং ট্রেডিং এর জন্য নেক্সট মান্থের পিক অফ দ্য মান্থ যেটা থাকছে জুন শেষ, জুলাই শুরু হতে চলেছে। জুনের এক্সপায়ারি এখনো হয়নি, মঙ্গলবার দিনে এক্সপায়ারি হয়ে যাবে নেক্সট উইকে, আজকে তো শনিবার। তো এক্সপায়ারির পরে নেক্সট উইকের জন্য বা নেক্সট মান্থের জন্য কি ভিউ থাকছে, আমরা সেখান থেকে ইম্পর্টেন্ট এবং প্রচন্ড খাটনি করতে হয়েছে আমাকে তিনটা স্টক বার করার জন্য, এমনি এমনি হয়নি। এবং সাথে একটা সুন্দর নেক্সট টু নেক্সট উইকের অপশনের উপর স্ট্র্যাটেজি থাকবে। শেষ অবধি যারা থাকবেন বা পুরো শেষ অবধি যারা দেখবেন, তারাই কিন্তু পুরো বিষয়টার সাথে ওতপ্রোতভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। ঠিক আছে, চলুন তাহলে আমরা ঝটপট স্ক্রিন শেয়ার করি। আমরা প্রথমে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার সবার আগে আমরা যেটা রাখি সেটা হচ্ছে আমাদের রিসার্চের উপরে যে ডিসক্লেমার থাকে, সেই ডিসক্লেমারটা। উইকলি মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, এবং আমি জয়ন্ত সরকার আর একবার আপনাদের নামটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখানে রিসার্চ ডিসক্লেমারে সম্পূর্ণ কিন্তু আমাদের যে বায়াসটা থাকে, বায়াস বলতে সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে থাকে। কিছু ইকুইটি, কিছু ডেরিভেটিভ, কিছু কমোডিটি বা কিছু কারেন্সি মার্কেটের উপর যে আমরা ভিউ নিচ্ছি, সম্পূর্ণটাই কিন্তু একটা ফিনান্সিয়াল রিস্কের ব্যাপার থাকে। এবং সেই ফিনান্সিয়াল রিস্কটাকে মিটিগেট করার যে অবজেক্টিভ বা ওয়ে বা টেকনিক্যাল অ্যানালিসিস, সেটা কিন্তু আমি আপনাদের সামনে রেখে তারপরে কিন্তু আলোচনা করি, কোনো রকম মন গড়া কল্পনা নয়। ঠিক আছে, এবং মার্কেটের যেটা রিয়ালিটির কথা বলি, তাতে অনেকের ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, বাট ওরকম নয় ব্যাপারটা। যেটা রিয়ালিটি সেটা রিয়ালিটি। আমরা আজকে যেটা করতে চলেছি সেটা টপ ডাউন অ্যাপ্রোচ। প্রত্যেক সপ্তাহে আমরা যেটা করে থাকি স্যাটারডে করে, তো টপ ডাউন অ্যাপ্রোচের ভিতরে আমাদের মেইনলি যে বায়াস থাকে সেটা ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্ট, মোটামুটি এগুলোই থাকে। এবং সাথে কখনো কখনো ফিবোনাচি, যেমন আজকে ফিবোনাচির বেশ কিছু ইম্পর্টেন্ট রোল রয়েছে, কারণ একটা মান্থ এন্ড হয়ে আর একটা মান্থের এক্সপায়ারিতে আমরা যেতে চলেছি। সেখানে থাকবে আমাদের গ্লোবাল মার্কেটের কিউজ থাকবে, ব্রেন্টফুড থাকবে, ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্সেস যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোর উপর আমরা পুরোপুরি ভিউ নেব কি অবস্থায় রয়েছে তারা। পাশাপাশি ডোমেস্টিক ইউজ যেটা থাকছে, ইউএসডি আইএনআর এর মোমেন্টাম, ইন্ডিয়া ভিক্স এর মোমেন্টাম, নিফটির কন্ডিশন কি করবে নেক্সট মান্থে, নেক্সট উইকে, সেগুলো আলোচনা করব। মেজর সেক্টর অ্যানালিসিস ফর নেক্সট উইক আর নেক্সট মান্থ, অ্যাকচুয়ালি উইক বলাটাও ভুল, নেক্সট মান্থের জন্য পুরো ভিউ নেব। এবং লাস্ট যে পাস্ট পারফরমেন্স ছিল লাস্ট মান্থের, তার উপর রিভিউ নেবো। এবং মেজর অ্যাকশনেবল স্টক পিকস ফর নেক্সট উইক, এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক, ইন্ডেক্স অথবা স্টক, যেটা আমাদের ভালো লাগবে সেটার জন্য শেষ অবধি থাকতে হবে। এবং পাশাপাশি যেটা থাকছে স্পেশাল স্টক পিকস ফর মিড টার্ম এবং লং টার্ম র্যালির জন্য। ঠিক আছে, চলুন আমরা আর ওয়েট করব, মানে আর দেরি করব না, কাউকে অপেক্ষা করাবো না। চলে এসেছি আমরা এখানটায় ডলার ইন্ডেক্সের চার্ট নিয়ে, যেটা ইউএসডি বলা হয়, যেটাকে ইউএস ডলার। তো ইউএস ডলারের বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী ইউএস ডলার কিন্তু একটা হায়ার সাইডে মোমেন্টাম দেখাচ্ছে, একটা ব্রেকআউট করেছে রেঞ্জের। একটা ডাউন ট্রেন্ডের পরে সেখানটায় কনসোলিডেশন ছিল, সেই কনসোলিডেশনের ব্রেকআউট হয়েছে, এবং সেটা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিকের সাথে ব্রেকআউট হয়েছে, এবং ইট ইজ এ টু মাচ পাওয়ারফুল ক্যান্ডেল রাইট নাও। এবং সেটা আরএসআই 40 এর আশপাশে ট্রেড হচ্ছিল, সেই 40 কিন্তু আর নেই, এ কিন্তু এখন চলে এসেছে 50+। মানে এবার কিন্তু আস্তে আস্তে তাতে বুলিশ মোমেন্টাম আসছে, এবং সেটা মান্থলি চার্টে, ছোটখাটো টাইম ফ্রেম নয়, 1 ঘন্টা, ডেইলি, আওয়ারলি এই সমস্ত নয়। উইকলি চার্ট যদি দেখি, সে কিন্তু অলমোস্ট বেশ কয়েকটা, অলমোস্ট একটা দুটো তিনটে তিনটে ডাব্লু প্যাটার্ন এবং একটা রাউন্ডিং বটম ফরমেশন করে কিন্তু উপরের দিকে ব্রেকআউট করছে। আরএসআই 60 ব্রেকআউট হয়েছে উইকলি টাইম ফ্রেমে, সেটা ছোটখাটো ব্যাপার না। হ্যাঁ, হয়তো একটা পজ দিতে পারে, বাট পজটা কিন্তু এমন নয় যে সেখান থেকে বিশাল বড় ফল আসবে ডলারে। আপাতত সেরকম কোনো রকম সিগন্যাল কিন্তু উইকলি চার্টে অন্তত নেই। ডেলি চার্ট 60-র উপরে ট্রেড হচ্ছে, মানে আরএসআই কিন্তু সুপার বুলিশ জোনে ট্রেড হচ্ছে।
এর আগে কিন্তু এসছিল, নেগেটিভ ডাইভারজেন্স তৈরি করেছিল, সেখান থেকে নিচে পড়েছিল, আর তারপরে সেখান থেকে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি করে এবং দিয়ে কিন্তু নেক্সট ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে। এবং সেটাও কিন্তু বুলিশ মারুবুরুর সাথে, মানে প্রত্যেকটা কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। এটা কিন্তু বাজারের জন্য খুব একটা ভালো নয়। এর আগে যেমন আমাদের চোখ রাঙাচ্ছিল ব্রেন ক্রুড বা ইউএস ক্রুড, এখন কিন্তু চোখ রাঙাচ্ছে আমাদের ডলার ইন্ডেক্স। ঠিক আছে, তো খেয়াল রাখতে হবে চারিদিকে। এবারে দেখে নেব সেই আর একটা কালপ্রিট, যাকে আমরা এতদিন চিন্তিত ছিলাম। সে হচ্ছে ব্রেন ক্রুড। সে কিন্তু আপাতত স্টেবল, তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। এখন চিন্তার বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডলার। তো সুতরাং ব্রেন পুলের চার্টটা দেখতে পাচ্ছি অলমোস্ট সমস্ত গ্যাপটা ফিল আপ করে দিয়েছে। এখানে যে গ্যাপ এরিয়া ছিল, একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল 2 মার্চের যে ক্যান্ডেলটা, এবং সেখানে কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে দিয়েছে অলরেডি। তো সুতরাং এবং আরএসআই কিন্তু 40 সাপোর্টে চলে এসেছে উইকলি চার্টে। সেটা কিন্তু একটা ছোট বাউন্স ব্যাকের কিন্তু সংকেত হলেও হতে পারে আগামী দিনের জন্য। ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, ডেইলি চার্টে আপাতত কিন্তু এই ব্রেন্ট ক্রুডও মোটামুটি আরএসআই 40 নিচে একদম ওভারসোল্ড জোনে ট্রেড হচ্ছে। আর আরএসআই 28, 29 এই সমস্ত রেঞ্জে ট্রেড হচ্ছে। ডাইভারজেন্স এখনো ডেইলি চার্টে বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হয়নি। তো সুতরাং যে কোনো মুহূর্তে যে কোনো একটা ব্রেকআউট করে দিতে পারে। এখানে হয়তো প্রাইস অ্যাকশনই হয়তো কাজ করে গেল, আরএসআই হয়তো কাজ করলো না। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এবারে চলে আসবো আমরা মেজর যে আমাদের বুলিয়ান মেটাল গুলো রয়েছে, সোনা চাঁদি, গোল্ড সিলভার। গোল্ড দেখতে পাচ্ছি একটা পজিটিভ ডাইভারজেন্স বানিয়েছে, বানিয়ে কনফার্মেশন ক্যান্ডেলও দিয়েছে, এবং তারপরে কিন্তু নেক্সট ফলো আপ গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা অলমোস্ট কিন্তু উপরের দিকে যদি নিয়ে যায় বাজারকে, তাহলে অলমোস্ট কিন্তু 4200 লেভেলটা একবার রিটেস্ট হলেও হতে পারে। এখন 4088 দেখাচ্ছে ক্লোজিং, ফ্রাইডের ক্লোজিং। তো সেখান থেকে 4200 অব্দি যদি যায়, অবাক হওয়ার কিছু নেই, কারণ একটা পুল ব্যাক আসাটা স্বাভাবিক। তারপরে আবার যদি সেখান থেকে নিচের দিকে পুল ব্যাক আসে, তাহলে পরে সেটাও অস্বাভাবিক কিছু হবে না। সিলভারের চার্ট দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু বেশ ভালো ক্যান্ডেলই তৈরি হয়েছে। ভালো বলতে খুব একটা ভালো নয়, বিশেষ যে বড় বুলিশ মারুবুজু বা বুলিশ এঙ্গালফিং সেরকম না, একটা মর্নিং স্টার ফরমেশন হয়েছে, জাস্ট এইটুকুনি। আমাদের গোল্ডেও একই মর্নিং স্টার ফরমেশন, এতেও মর্নিং স্টার ফরমেশন হয়েছে অলমোস্ট। ঠিক আছে, খুব ভালো মর্নিং স্টার গোল্ডে নয়, কিন্তু সিলভারটা একটু বেটার মর্নিং স্টার তৈরি হয়েছে সেই তুলনায়, যেটা একটা বুলিশ চার্ট প্যাটার্নের লক্ষণ। ঠিক আছে, আগাম একটা পূর্বাভাস। এবারে আমরা সেখান থেকে চলে আসবো সরাসরি, আমরা দেখে নেবো ইউএস এর মার্কেট কি করেছে। ডাউ জোন্স, ডাউ জোন্সের যদি আমরা মান্থলি চার্টে চলে যাই, সেখানে দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু এখানে মাল্টিপল ডাইভারজেন্স তৈরি করেছে বারবার। এই সমস্ত জায়গায় কিন্তু আরএসআই অনেক বেশি ছিল, 71.24। বাস লাস্ট যে আরএসআই এখন অব্দি মান্থ এন্ড হয়নি, ক্লোজ করেছে প্রাইস হায়ার হাই, বাট আরএসআই কিন্তু 70.85, মানে পরিষ্কার কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স ফর্ম হয়ে রয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। ডাও কিন্তু পড়লে আনাপ শানাপ পড়ে যায় কিন্তু। ঠিক আছে, তাকে ধরে রাখা কিন্তু খুব মুশকিল। উইকলি চার্ট যদি দেখি, সেখানটা আবার বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে, বাট পর পর কিন্তু শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু বারবার হচ্ছে, যেগুলো কিন্তু এক একটা বিয়ারিশ চার্ট, মানে ক্যান্ডেলস্টিকের একটা লক্ষণ। এবং এখান থেকে যদি হঠাৎ করে একটা ব্রেকডাউন আসে, তাহলে পরে কিন্তু আবার অবাক হওয়ার কিছু নেই, আসতেই পারে, না আসার কিছু নেই। ডেলি চার্ট, ডেলি চার্টেও কিন্তু মোটামুটি বুলিশ মোমেন্টামই দেখা যাচ্ছে, বাট কনসোলিডেশন সেই আমাদের যে চার্ট প্যাটার্নে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের শুটিং স্টারের ফরমেশন, ডোজির ফরমেশন, এই সমস্ত হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব একটা ভালো কিছু আমরা বুঝতে পারছি না এখান থেকে, যে এখান থেকে বড় ব্রেকআউট করে বাজারকে বেরোতে হবে। মানে 52,640-এর উপরে কিন্তু অলমোস্ট তাকে ক্লোজ করতে হবে বুলিশ ব্রেকআউট করে। আদারওয়াইজ কিন্তু সেখান থেকে কিন্তু খুব বেশি যে স্ট্রেংথ বাজারে আছে সেরকম কিন্তু আপাতত কিছু নেই। ডাও জোন্সের এটা হচ্ছে কন্ডিশন। এবার যদি আমরা ন্যাসডাকে চলে আসি, ন্যাসডাকের চার্ট আপাতত 4% নেগেটিভ। লাস্ট মান্থে একটা বড় পজিটিভিটি দিয়েছিল অলমোস্ট 10.5%, এবার এই মাসে কিন্তু এখন অব্দি 4%-এর ফল। উইকলি চার্ট যদি দেখি, পিআরডি তৈরি হয়েছে। ঠিক আছে, দিস ইজ এ গুড সাইন, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে, ইট ক্যান গো আপ এগেন, এটা কিন্তু একটা আর্লি ইন্ডিকেশন। ডেইলি চার্ট সাইডওয়েজ জন্য। এবারে আমরা চলে আসবো এখান থেকে সরাসরি, এগুলো তো হয়ে গেল। এবারে দেখবো আমরা বিদেশের বাকি বাজারগুলো। ঠিক আছে, ইউএস মার্কেট তো হয়ে গেল। আচ্ছা, এস&পি 500 এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, ছোট্ট করে একটা গ্লিমস দিয়ে নিই। আরএসআই নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, তার কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলের সাথে। উইকলি চার্ট আপাতত কোন রকম পিআরডি ফরমেশন নয়, ব্রেকডাউন বলতে পারি একটা লেভেলের। ঠিক আছে, ডেইলি চার্ট আরএসআই 60-40, কোনো জান নেই বাজারে। ঠিক আছে, এবারে যদি সেখান থেকে আমরা চলে আসি ইউকে স্টকস, মান্থলি চার্ট আরএসআই 60-এর উপরে, গুড। উইকলি চার্ট 60-40, বাট মনে হচ্ছে দেখি এখান থেকে একটা ব্রেকআউট কিন্তু হলেও হতে পারে ইউকে স্টকসে, কিছু একটা সামথিং ইজ কুকিং, সামথিং ইজ কুকিং, এরকম একটা সিচুয়েশন রয়েছে।
বাট ডেইলি চার্ট কিন্তু RSI 60 রেজিস্ট্যান্সের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা হ্যাঙ্গিং ম্যান দাঁড়িয়ে রয়েছে। এই হ্যাঙ্গিং ম্যানটা বাজারকে উপরে ব্রেকআউট করাতে পারবে কি পারবে না আমরা জানি না। লেভেল হচ্ছে 10,575 580, এই লেভেলটা ব্রেকআউট হলে তাহলে কিন্তু সাস্টেনেবল একটা মুভ উপরের দিকে আসতে পারে, আদারওয়াইজ নয়। আমরা এবারে চলে আসবো জার্মানির চার্টে। জার্মানির যদি মান্থলি চার্ট দেখি, মান্থলি চার্ট কিন্তু সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কোন রকম আপ ট্রেন্ডের সংকেত নেই। এর আগে আমরা দেখেছিলাম দীর্ঘদিন একটা কনসোলিডেশন ছিল, অলমোস্ট 6 মাস, স্পিনিং টপ, তারপরে হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড এই শুটিং স্টার, এই সমস্ত বানিয়ে কিন্তু সময় কাটিয়েছিল দীর্ঘদিন। একটা ব্রেকআউট করলো, সেকেন্ড টাইম আবার একটা শুটিং স্টার, তারপরে কিন্তু আবার একটা ব্রেকআউট, বাট সাস্টেন করতে পারছে না। মানে জার্মানি কিন্তু কিছু একটা ভাবছে যে কেউ যদি ওকে তুলে নিয়ে যায় তাহলে বেটার হয়। ও একা যাওয়ার ক্ষমতা নেই, মানে আদার্স মার্কেট যদি ভালো পারফর্ম করে তাহলেই ও মোমেন্টাম দেবে, এরকম একটা ওর মধ্যে ভাবভাব চলে এসেছে। উইকলি 60-40 রেজিস্ট্যান্সে রয়েছে। ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ, পরিষ্কার আর কিছু নেই এখানে। ফ্রান্স মানে ক্যাক, তো CAC ক্যাক যদি দেখি সেখানে মান্থলি কিন্তু যা 60-র কাছে গিয়ে দাঁড়িয়ে হয়েছে, যে ব্রেকআউট করবে কি করবে না। রেঞ্জ শিফট হয়ে 60-40-র ভেতরে সাইডওয়েজ চলে যাবে দীর্ঘদিনের জন্য, আমাদের ওয়েট করতে হবে। উইকলি চার্ট 60-40 সাইডওয়েজ, ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ, আপাতত কিছু নেই। এবারে দুটো ইন্টারেস্টিং চার্ট, যেটা এশিয়ার আপাতত দুটো বড় জায়েন্ট, একটি হচ্ছে তার মধ্যে জাপান, এখন অব্দি 5%-এর র্যালি RSI 60-র ওপরে। বাট RSI 60-র ওপরে থাকলে কি হবে, টিল নাও নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে। আমরা জাস্ট লাস্ট মান্থের ক্লোজিং অব্দি, এখন অব্দি শুধু এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল অব্দি আমরা মার্ক করে রেখেছি, এখানে 4 বার ডাইভারজেন্স রয়েছে। বাট 4 বারটা 5 বারে গিয়ে কনভার্ট হবে কিনা মান্থ এন্ডে গিয়ে বুঝতে পারবো, নাকি সেখান থেকে আবার হাতে দুদিন আছে ব্রেকআউট হয়ে বেরিয়ে যাবে, ওয়েট করতে হবে তার জন্য। তাহলে পরে অ্যাটলিস্ট আমাদের কিন্তু 73,000 যে হাইটা ছিল সেই হাইটাকে কেটে তার আশপাশে গিয়ে অ্যাটলিস্ট ক্লোজ করতে হবে। উইকলি চার্ট সেখান থেকে দেখতে পাচ্ছি যে একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যদি ফলো আপ সেলিং আসে। নেক্সট লেভেল অফ সাপোর্ট যদি ধরি, আমাদের ভালো সাপোর্ট আপাতত 63,300, 63,000 এই লেভেলটা হচ্ছে গুড সাপোর্টের জায়গা, মানে ভালো সাপোর্টের এরিয়া। তাছাড়া কিন্তু ভালো সাপোর্ট আপাতত দেখতে পাচ্ছেন তার নিচে 62,500, ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা। ডেইলি চার্ট, ডেইলি চার্ট কিন্তু 60 ব্রেকডাউন করে নিচে এসছে, বাট PRD রয়েছে, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে, আমি লাইন মার্ক করছি না, PRD রয়েছে। PRD ক্যান মুভ আপসাইড, ঠিক আছে, প্রাইসকে উপরে নিয়ে যেতে পারে। কসপি মানে কোরিয়ার চার্ট, সাউথ কোরিয়ার চার্ট, নর্থ কোরিয়া নয়, একটা মোটা তো নয়, একদম পাতলা ক্ষীণ একটা স্পিনিং টপ তৈরি হয়েছে এখন অব্দি। উইকলি চার্ট, যেটা কোনোভাবে একটা ভালো ক্যান্ডেলস্টিক নয়, ঠিক আছে। এবং সেটা যদি আপনি হিস্টোরিক্যালি দেখেন, কোরিয়ার মান্থলি চার্টে লাস্ট আমরা দেখেছিলাম স্পিনিং টপ, সেটা 2021 সালে। অসম্ভব ফল এসেছিল সেখান থেকে, অসম্ভব ফল। এটা স্পিনিং টপ প্রপার নয়, ঠিক আছে, আমি এটা নিয়ে আর এখন কথা বলছি না ওর জন্য। এখানে স্পিনিং টপ ছিল, ব্রেকআউট আবার অ্যাকচুয়ালি ছিল একটা ফলস ব্রেকআউট, তারপরে কিন্তু আবার সেখান থেকে নিচে আসে। ফলস ব্রেকআউট কেন, এখানে নেগেটিভ ডাইভারজেন্স ছিল, পরিষ্কার হিসাব পাস্ট ডেটা বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওর কিন্তু বর্তমান কন্ডিশন। মান্থলি চার্ট কিন্তু কোনোভাবেই ভালো সংকেত দিচ্ছে না। উইকলি চার্ট, উইকলি চার্টে আবার একটু স্ট্রেংথ আছে, কি আছে, এখানে একটা PRD তৈরি হয়েছে, তো ওয়েট করতে হবে, দেখতে হবে, মানে কুল অফ হওয়াটা জরুরি এই বাজারে। ডেইলি চার্ট 60 ব্রেকডাউন দিয়ে রেঞ্জ শিফট হয়ে RSI 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে আপাতত। এটা হলো গ্লোবাল মার্কেটের কিউজ। এবার আমরা চলে আসবো ডোমেস্টিক কিউজ নিয়ে। ডোমেস্টিক কিউজের ভেতরে আমরা প্রথমে USD আইনারটাকে একটু এখান থেকেই দেখে নেবো, ট্রেডিং ভিউ থেকে, তারপর আমরা ব্রোকার টার্মিনালে গিয়ে দেখবো। USD আইনার আপাতত নেগেটিভ ক্যান্ডেল রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য হয়তো একটা শুভ সংকেত হলেও হতে পারে। উইকলি চার্ট কিন্তু সেখানটায় PRD ফরমেশন করে রয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু পজিটিভ ক্যান্ডেল এসছে, ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়ালা সিচুয়েশন রয়েছে আপাতত। ডেইলি চার্ট আবার RSI 40-র আশপাশে ট্রেড হচ্ছে, একটা বাউন্স ব্যাক এলেও কিন্তু আসতে পারে, সেই লেভেলটা অলমোস্ট কিন্তু 95.5-এর আশপাশে কিন্তু একটা ব্রেকআউট, মানে লেভেল গুলোকে কিন্তু একবার রিটেস্ট করলেও করতে পারে। এবার তারপরে সেখান থেকে রিভিউ করবে যে উপরে যাবে না, সেখান থেকে আবার নিচে কারেকশন করবে, ঠিক আছে। এটা হলো USD আইএনআর এর বর্তমান কন্ডিশন। এবার একটু দেখে নেবো ইন্ডিয়া ভিক্স কি করছে বর্তমানে। ইন্ডিয়া ভিক্স মান্থলি চার্টে নিচেই আছে, কোনো খারাপ কিছু নেই। উইকলি চার্ট 40 সাপোর্টে রয়েছে, মাথায় রাখতে হবে, বাউন্স ব্যাক এলেও আসতে পারে। ডেইলি চার্ট, ডেইলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে সাইডওয়েজ মার্কেট। RSI 40-র নিচে ব্রেকডাউন ট্রেড হচ্ছে, ট্রেড তো না অ্যাকচুয়ালি, এটা বাই সেল করা যায় না, এটা দিয়ে ভলাটিলিটিটাকে মেজারমেন্ট করা যায়। ওকে, এই হচ্ছে বর্তমান কন্ডিশন ইন্ডিয়া ভিক্সের। এবারে আমরা সরাসরি চলে আসবো এখান থেকে, আমরা নিফটিকে নিয়ে একটু আলোচনা করবো, নিফটি কি করেছে।
নিফটি মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা সুন্দর ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, 2%-এর পজিটিভিটি। আরএসআই 60-40-র ভেতরে চলছে, বাট সেখান থেকে ওপরের দিকে যাবে কি যাবে না সময় কথা বলবে, কারণ এখানে বলিঞ্জার ব্যান্ডের যে সেন্টার ব্যান্ড রয়েছে সেটা হচ্ছে, তার এভারেজ ভ্যালু হচ্ছে 24,391, মার্কেট ক্লোজ করেছে 24,056, মানে এখনো নিচে রয়েছে, এটাকে কিন্তু ব্রেকআউট করতে হবে মান্থলি চার্টে। আর পাশাপাশি এখানে যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স গুলো রয়েছে সেটাও যদি ধরি, সেই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স অলমোস্ট 24,800, ঠিক আছে। উইকলি চার্ট যদি দেখি, সেখান থেকে উইকলি চার্ট কিন্তু আরএসআই 60-40 ভেতরে ট্রেড হচ্ছে। একটা ভালো জিনিস হয়েছে, ভালো করে কান খুলে চোখ দিয়ে মনে রাখার মতন কথা শুনে নিন, মাথায় ঢুকিয়ে নিন, কারণ এটা দীর্ঘ অপেক্ষার পরে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে নিফটি নিফটি লাস্ট ট্রেড হয়েছিল আরএসআই, তো 40-র নিচে, 60-র নিচে চলে এসেছে অলমোস্ট আপনার 5 জানুয়ারি যে উইকলি ক্যান্ডেল ছিল সেখানটা ব্রেকডাউন হয়েছিল। বাট বলিঞ্জার ব্যান্ডের কিন্তু সাস্টেনেবিলিটি তখনও ছিল 12ই জানুয়ারির উইকলি ক্যান্ডেলে। বাট তারপরে আমি যার জন্য এই জায়গাটাকে গোল করে একটা রসগোল্লার মতন হাইলাইটেড পয়েন্ট করে রেখেছি, আমি এই রসগোল্লাটাকে এবারে খেয়ে নিচ্ছি, বা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা খেয়ে নিন। এবার সেখান থেকে দাঁড়িয়ে লাস্ট সাস্টেন করতে পেরেছিল 12ই জানুয়ারি, যেখানে মুভিং এভারেজের ওপরে বা সেন্টার ব্যান্ডের ওপরে কিন্তু ক্লোজ দিতে পেরেছিল। লাস্ট ক্লোজিং সাস্টেন করলো না 19 জানুয়ারি, 27 জানুয়ারি সাস্টেন করেনি, 2 ফেব্রুয়ারি জাস্ট টাচ করলো বেরিয়ে এলো, 9 ফেব্রুয়ারি গ্যাপ আপ ওপেনিং বাজার নিচে এলো, 16 ফেব্রুয়ারি নিচে, 23 ফেব্রুয়ারি নিচে, লোয়ার ব্যান্ডকে টাচ করলো বাজার একদম সোজা 1 2 3 4 5, 5টা ক্যান্ডেল সোজা একদম নিচে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের সাথে সাথে বাকি গন্ধা ব্যান্ড হলো। নেক্সট একটা সুন্দর ব্রেকআউট হলো বুলিশ কিকার ক্যান্ডেলের সাথে, এবং সেখানটায় মোটামুটি হোল্ড করলো লোয়ার লেভেল গুলোকে, এবং সেখান থেকে আপাতত যে সাপোর্ট জোন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 23,000 লেভেলটা আপাতত ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা। এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যেটা আরএসআই তো 60-40-র ভেতরে রয়েছে। আর বলিঞ্জার ব্যান্ডে ফার্স্ট টাইম ক্লোজ করেছে উইকলি চার্ট সেন্টার ব্যান্ডের উপরে, ফার্স্ট টাইম কতদিন পরে, 5 জানুয়ারির পরে প্রথমবার এর উপরে ক্রস করতে পেরেছে 20 SMA, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেই বলা হচ্ছে আপনার বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ড। তাহলে কি নতুন করে কিছু হতে চলেছে, না ফলস ব্রেকআউট করে ব্রেকডাউন হবে? ওয়েট করতে হবে তার জন্য, কিন্তু এখানে তার পাশাপাশি মাথায় রাখতে হবে যে কন্ট্রাডিক্টরি ভিউ পাচ্ছি আমরা, কারণ এখানে কিন্তু এটা পজিটিভ ক্যান্ডেল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে প্রাইস উপরের দিকে উঠতে পারেনি, বাট আরএসআই কিন্তু উপরের দিকে উঠে গেছে। ইট মিনস ক্রিস্টাল ক্লিয়ার NRD। অনেকের মনে হলো হয়তো বেশ কিছু সুসংবাদ দিতে চলেছি, নয়। খেয়াল রাখতে হবে বাজার যতক্ষণ না 24,373, মানে অলমোস্ট এর যে ক্লোজিং ছিল 24,353, মানে আমাদের অ্যাটলিস্ট সেখান থেকে আরো 50 বা 100 পয়েন্টের একটা কুশন জায়গা রেখে ক্লোজ করতে হবে উইকলি চার্টে। 24,400 ব্রেকআউট যতদিন না হচ্ছে ততদিন নিফটি বুলিশ নয়। হ্যাঁ, উপরের লেভেল টেস্ট করবে, ক্লোজ করবে 24,300, 250, এইসব জায়গায় হয়তো ক্লোজিংও দেবে আগামী দিনে, বাট একটা ফাইনাল কিন্তু উইকলি ক্লোজিং এ ব্রেকআউট লাগবে। ডেইলি ক্যান্ডেলের ব্রেকআউট কিন্তু আমরা মানবো না, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। ডেইলি চার্ট দেখবো এবারে। ডেইলি চার্ট দেখতে পাচ্ছি আরএসআই 60-র উপর একদম সোজা উঠে চলে গেল, উড়ে বেরিয়ে গেল, আবার 60 ব্রেকডাউন হলো, দিয়ে কিন্তু এখন এখানটায় ঝুলছে একটা জায়গায়। এবার এখান থেকে যদি ব্রেকআউট আসে তাহলে 24,400-র উপরে গিয়ে ক্লোজ করতে হবে। ব্রেকআউট হলে অল উইল বি গুড, মার্কেট 25,000-এর লেভেলের জন্য তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মানে আরো 2-3%-এর জায়গা খুলে যাবে উপরের দিকে। এটা হচ্ছে বর্তমান কন্ডিশন। পাশাপাশি এবারে আমরা চলে আসবো নিফটি ব্যাংক, যেটা একটা মেজর সেক্টর আমাদের দেশের, যেটা নিয়ে সকলের চোখ রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি হচ্ছে লাস্ট যে ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইনটা এটাকে ব্রেকআউট করে দিচ্ছে। দিস ইজ এ গুড সাইন রাইট নাও, ভেরি গুড ক্যান্ডেল। 7%-এর তেজি, যেখানে নিফটি শুধুমাত্র 2% তেজি করতে পেরেছে। উইকলি চার্ট 60-র কাছে গিয়ে আপাতত আটকাচ্ছে। কোনো রকম আরএসআই তে নেগেটিভ ডাইভারজেন্সের কোনো গন্ডগোল বা কোনো ঘটনা নেই। বাট ডেইলি চার্টে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটার নাম হচ্ছে আরএসআই নেগেটিভ ডাইভারজেন্স ডেইলি চার্টে, কারণ এটাও পজিটিভ ক্যান্ডেল, এটাও পজিটিভ ক্যান্ডেল। এবং একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক নিয়ে আপনাদের একটা কথা বলছি। এই ক্যান্ডেলস্টিকটা সাধারণত এদিক ওদিক আপনারা কোথাও পাবেন না। যখন ডাউন ট্রেন্ডের পরে একটা বুলিশ এঙ্গালফিং হয়,
সেটাকে বলা হয় দিস ইজ এ পিওর বুলিশ ক্যান্ডেল। বাজার সেখান থেকে উপরে যায় মোস্টলি। বাট আপ ট্রেন্ডের পরে যদি একটা বুলিশ এঙ্গালফিং হয়, দিস ইজ কল্ড লাস্ট এঙ্গালফিং, এবং সেগুলোতে নেগেটিভ ডাইভারজেন্স আসে, বাজার কিন্তু সেখান থেকে একটা কনসোলিডেশনে চলে যায় অথবা নিচের দিকে আসে। আর যদি এখান থেকে হাইলি বুলিশ প্রেশার তৈরি হয়, তাহলে পরে কিন্তু সেই বাজারকে ধরে রাখা যায় না। সে কিন্তু সেখান থেকে 2-4%-এর অলমোস্ট বা দুটো চারটে ক্যান্ডেল কিন্তু ওয়াকিং অন দা ব্যান্ড করে দেয়। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের ব্যাংক নিফটির চার্টে, যেটা আমাদের দেশের নিফটির পরে সব থেকে পাওয়ারফুল একখানা ইন্ডেক্স। তো তাহলে পরে এবং নিফটিকেও কিন্তু পুরো এদিক ওদিক করে দেওয়ার ক্ষমতা রাখে, এতটাই পাওয়ারফুল হচ্ছে আমাদের নিফটি ব্যাংক। নিফটি ব্যাংকে চোখ রাখবেন, বিয়ারিশ চার্ট প্যাটার্ন রয়েছে, কিন্তু বুলিশ চার্ট প্যাটার্নের কোনো সিগন্যাল এখানে নেই। ঠিক আছে, এটা হচ্ছে রাইট মানে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন। এবারে চলে আসবো, আমরা সেক্টর স্পেসিফিক আলোচনা করবো। আমরা প্রথমে দেখবো অটো সেক্টর। অটো সেক্টর আপাতত একটু বুলিশ হওয়ার চেষ্টা করছে, RSI 60-র উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট এখন অব্দি টিকতে পারেনি, তার নিচেই ট্রেড হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে RSI 59.68 আপাতত ক্লোজিং রয়েছে। মান্থলি যদি 60-র উপরে ক্লোজ করে, তাহলে একটা নতুন স্ট্রেংথ দেখতে পাবো হয়তো। উইকলি চার্ট 60-40, কেউ 60 ব্রেকআউট হতে হবে। ডেইলি চার্ট 60-র কাছে, মানে কেউ কিন্তু এখান থেকে খারাপ কিছু বলছে না। অন অ্যান এভারেজ মোটামুটি একটু ভালো করার চেষ্টা করছে এরা। নেক্সট হচ্ছে আমাদের জন্য এনার্জি সেক্টর। এনার্জি সেক্টরের মান্থলি চার্টে যদি যাই, সেখানে দেখবো আপাতত একটা ইভিনিং স্টার ফরমেশন রয়েছে। ঠিক আছে, উইকলি চার্ট 60-র নিচে ব্রেকডাউন হচ্ছে, কোনোভাবেই ভালো সংকেত নয়, এবং একটা ডার্ক ক্লাউড কাভারের সাথে। ডেইলি চার্ট ফলো আপ ক্যান্ডেলে পরপর 3টে ক্যান্ডেল এবং সেন্টার ব্যান্ড ব্রেকডাউন, হয়তো আবার রিটেস্ট আসতে পারে আমাদের এই RSI 40 লেভেল, এবং প্রাইসও অলমোস্ট আপনাকে নিয়ে আসতে পারে 39,000-এর আশপাশে কিন্তু। ঠিক আছে, চোখ রাখবো আমরা নেক্সট চার্টগুলোর দিকে পরপর। ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাংক নিফটি ছোট ভাই। মান্থলি চার্ট খুব সুন্দর, 5.5%-এর তেজি। উইকলি চার্ট 60-র কাছাকাছি যাওয়ার চেষ্টা চলছে। ডেইলি চার্ট ডেইলি চার্টে নেগেটিভ ডাইভারজেন্স, লাস্ট এঙ্গালফিং, সেম অ্যাজ লাইক ব্যাংক নিফটি। সুতরাং অ্যালার্ট হয়ে যাবেন যাদের যাদের এই সমস্ত ব্যাংক নিফটি বা ফিন নিফটির ওপরে বুলিশ সাইডের বায়াস রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। সেখানে মান্থলি চার্ট দেখতে পাচ্ছি একটা ছোট্ট ফ্ল্যাগ, দুটো ক্যান্ডেল ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগ প্যাটার্ন রয়েছে, এবং 60 ব্রেকআউট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। উইকলি চার্ট আপাতত একটা রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে রয়েছে 60-40। ডেইলি চার্ট 60-40 মধ্যে চলে এসেছে, 60-র উপরে ছিল। নেক্সট হচ্ছে আমাদের জন্য আইটি। পোর পারফরমেন্স, দেন এনি আদার সেক্টর ইন ইন্ডিয়া রাইট নাও। সেখানে কিন্তু এতে 6%-এর ফল টিল নাও। RSI 40 ব্রেকডাউন, উইকলি চার্ট RSI 40 ব্রেকডাউন, লোয়ার ব্যান্ডের কাছে কিন্তু চলছে আপাতত। ঠিক আছে, কোনোভাবেই ভালো সংকেত নেই। ডেলি চার্ট ডেলি চার্টেও কিন্তু লোয়ার ব্যান্ডের সাথে সাথে চলছে। এখান থেকে যতক্ষণ না একটা সাস্টেনেবল ব্রেকআউট হচ্ছে অলমোস্ট 30,000, এই 31,200-300-র উপরে, ততক্ষণ কোনোভাবে আমরা ভালো বলতে পারি না এই নিফটি আইটি কে। ঠিক আছে, এটা হচ্ছে আইটির কন্ডিশন, খুব খারাপ সেক্টরের মধ্যে এখন মানে গণ্য করা হচ্ছে। নেক্সট হচ্ছে এফএমসিজি। এফএমসিজি মান্থলি চার্টে পুল ব্যাক নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা চলছে, 40-র আশপাশে রয়েছে। উইকলি চার্ট সেন্টার ব্যান্ডের কাছে রয়েছে এবং RSI 40-র কাছে রয়েছে, রেঞ্জ শিফট হয়েছে, গুড সাইন। ডেইলি চার্ট আপাতত সেন্টার ব্যান্ড ব্রেকআউট, কতটা যাবে ওয়েট করব। অলমোস্ট উপরে রেজিস্ট্যান্স থাকছে আমাদের কাছে এখানে এই লেভেলগুলো। এটা হচ্ছে ভালো রেজিস্ট্যান্স, 50,300-400 এই লেভেলটা ভালো রেজিস্ট্যান্সে যায়। আপকামিং সেক্টর, নতুন সেক্টর আমরা আনতে চলেছি আজকে, যে সেক্টরটা দীর্ঘদিনের একটা স্ট্রং পারফরমেন্স থেকে পোর পারফরমেন্সে কনভার্ট হচ্ছে। কারণ RSI তে মান্থলি চার্টে নেগেটিভ ডাইভারজেন্স মানা যায় অসম্ভব, বাজার টিকতে পারে না উপরে। তৈরি হয়েছে এখন অব্দি ডার্ক ক্লাউড কভার, বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোনোভাবেই টিকতে পারে না। উইকলি চার্ট 60 ব্রেকডাউন, সেন্টার ব্যান্ড ব্রেকডাউন, আর কিছু দেখার নেই এখানে। ডেলি চার্ট লোয়ার ব্যান্ডে ট্রেড হচ্ছে, কি বলবো, বাজে সেক্টর হয়ে গেছে, মানে খুব খারাপ পারফরমেন্স। বাজে বলতে আমি খারাপ বলছি না, তো দীর্ঘদিন খারাপ থাকবে এরকম নয়, আপাতত খারাপ রয়েছে। এবার সেই খারাপটা কত মাস, কত সপ্তাহ, কতদিন চলবে, আমাদের ওয়েট করতে হবে তার জন্য। মান্থলি চার্ট, তো মেটাল সেক্টর থেকে দূরে থাকবেন। নিফটি ফার্মা মান্থলি চার্টে ব্রেকআউট দেখতে পাচ্ছি, বলিঞ্জার ব্যান্ড, একটা রেঞ্জের ব্রেকআউট হচ্ছে, একটা রাউন্ডিং বটমের ব্রেকআউট হচ্ছে, ছোট রাউন্ডিং বটমে। উইকলি চার্টে একটা ছোট নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, বাট ব্রেকআউটের সাথে, বাট ব্রেকআউটটা কি সাস্টেন করবে, ওয়েট করতে হবে।
ডেলি চার্ট 60-র উপরেই রয়েছে। নেক্সট হচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, মান্থলি চার্ট আপাতত দেখতে পাচ্ছি সেন্ট্রাল ব্যাংককে হোল্ড করছে। উইকলি চার্ট কিন্তু, মান্থলি চার্ট কিন্তু এখান থেকে আরএসআই কিন্তু 60-র নিচে সাইড ওয়েজ। উইকলি চার্ট বাজে ক্যান্ডেল, বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেটা আরএসআই 40-60-র ভেতরে। ডেলি চার্ট 40 নিচে চলে গেছিল, 40 ব্রেকআউট করে 40-র উপরে সাপোর্ট নিয়েছে। সোমবার এর জন্য মেক অর ব্রেক ডে, যদি ওপরে চলে যায় হোল্ড করে তাহলে গুড, আর যদি হোল্ড না করতে পারে তাহলে পরে গেল আবার নিচে। গেল মানে কোথায়? নিচে। মান্থলি চার্ট রিয়ালিটি সেক্টরে ঠিক আছে, মান্থলি চার্টে একটা ব্রেকআউটের গন্ধ পাচ্ছি আমরা, উইকলি চার্টেও গন্ধ পাচ্ছি, ডেলি চার্টেও কিন্তু 60-র উপরে বাট নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে। চোখ রাখবেন চার্টের দিকে, নেগেটিভ ডাইভারজেন্স আমি অনেকবার প্লট করে দেখেছি, একটু ফলো করবেন তাহলে বুঝে যাবেন কিভাবে প্লট করতে হয়। মিড ক্যাপ স্মল ক্যাপ ঝটপট দেখে নেবো এবারে। মান্থলি চার্ট একটু স্লো বলছিলাম, এবারে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করবো। মান্থলি চার্ট নেগেটিভ ডাইভারজেন্স, উইকলি চার্ট নেগেটিভ ডাইভারজেন্স, ডেইলি চার্ট 60 ব্রেকডাউন। খারাপ হতে চলেছে কিন্তু নতুন সেক্টরটা, এই সেক্টরটা মাঝখানে খুব ভালো পারফর্ম করেছিল মিড ক্যাপ। এবারে দেখবো স্মল ক্যাপ, স্মল ক্যাপ 60-র কাছে গিয়ে রেজিস্ট্যান্স নিচ্ছে। উইকলি চার্ট 60-র উপরে রয়েছে নেগেটিভ ডাইভারজেন্স এর সাথে। ডেইলি চার্ট আপাতত উপরেই রয়েছে, কোনো ডাইভারজেন্স ডেইলিতে অন্তত নেই, ঠিক আছে, এবং কোনো পিআরডিও নেই। ডিফেন্স এবং অয়েল অ্যান্ড গ্যাস, ডিফেন্স দেখতে পাচ্ছি মান্থলি চার্ট বুলিশ, উইকলি চার্টে নেগেটিভ ডাইভারজেন্স, ডেইলি চার্ট 60 ব্রেকডাউন। অয়েল অ্যান্ড গ্যাসে চলে আসবে এবারে, আমরা ডিফেন্স রেখে নিলাম। আরএসআই 60-40 বলিঞ্জার ব্যান্ডের নিচে প্রাইস ট্রেড হচ্ছে, উইকলি বলিঞ্জার ব্যান্ডের নিচে 40-র আশপাশে ট্রেড হচ্ছে বেয়ারিশ জোনে। ডেইলি চার্ট 60-40 বেয়ারিশ এঙ্গালফিং, এবং 60-র ভেতর উপরে তো নেই, এটা সেন্টার ব্যান্ডের উপরে জাস্ট হোল্ড করছে। হোপফুলি হয়তো সোমবার এটাও ব্রেকডাউন হয়ে যেতে পারে। এই হচ্ছে সেক্টর স্পেসিফিক ভিউ। এবার আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি প্রত্যেক সপ্তাহে নেয়, ফর মিড টার্ম এবং লং টার্ম, এখান থেকে একটা পিক এমন কিছু হতে পারে সেটা হয়তো অনেক দূর চলে যেতে পারে, বা হয়তো আপনাকে একটা লেভেলের উপরে এক্সিট করে বার করে দিতে হবে। তার জন্য সিস্টেম জানা আছে, সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজ করি, আনসিস্টেমেটিক কোনো রিস্ক নিয়ে কথা বলি না, সিস্টেমেটিক রিস্ক নিয়ে কথা বলি। তার জন্য প্রথম স্টক যেটা আমাদের জন্য আজকে রয়েছে তার নাম হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। অনেকেই নাম শুনেছেন কোম্পানিটার, যথেষ্ট নামজাদা কোম্পানি ফার্মা সেক্টরে, এবং সেখান থেকে আমরা লাস্ট যে সুইং হাই দেখেছিলাম এই স্টকের 2024 সালে 23শে ডিসেম্বর, অলমোস্ট সেই উইকটাতে সেখানে হাই ছিল 3054, এবং রিসেন্ট যে লো ছিল সেটা ছিল আমাদের কাছে অলমোস্ট 1909 টাকা। অলমোস্ট কিন্তু 50%-এর কাছাকাছি কিন্তু ফল এসছে, 50% না হলে 40% মতন ফল এসছে। এবং সেখানে যদি ফিবোনাচি প্লট করে দেখি আমরা, এবং সেটা উইকলি চার্টে, সেখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি আরএসআই 60-র উপরে গেছিল, 60 আবার ব্রেকডাউন হয়েছে, হয়ে কিন্তু 60-কে ব্রেকআউট করছে, এবং সেখানে আমরা ফিবোনাচি লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি এখানে অ্যাজ পার ফিবোনাচি সেটআপ, সেটা কিন্তু অলমোস্ট আমাদের 0.236 এবং 0.38-এর উপরে রয়েছে, এবং 0.38-এর উপরে গিয়ে যদি 50% রিট্রেসমেন্টকে যদি কাটতে পারে তাহলে পরে কিন্তু অলমোস্ট নেক্সট লেভেল 2600, তারপরে লেভেল 2800 কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এবং তার উপরে লাইফ টাইম হাই। তো সেখানে 2360 হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা, যেটা ফিবোনাচি লেভেল, আমার কোনো মন গড়া কল্পনা নয়। একটা লাইন টেনে বলে দিলাম এটা সাপোর্ট, এর নিচে গেলে এক্সিট করবেন। তার জন্য বলছি আমার কোনো বাই সেল হোল্ডের নিজস্ব রেকমেন্ডেশন নয়, যা আছে পুরোটাই টেকনিক্যাল বায়াস। ফিবোনাচি বলছে এই কথা, আমি কেউ নই, আমি মার্কেটের একজন ফলোয়ার মাত্র। আপনারাও ফলো করুন, কাজে লাগবে। আজে বাজে কথা বলার জন্য আমার কাছে সময় নেই, যেটা রিয়েলিটি সেটা আমি বলি, ঠিক আছে? কাউকে ইমপ্রেস করার জন্য আমি এগুলো করি না, আমি নলেজ শেয়ারিং এর জন্য জিনিসটা করি, ঠিক আছে? ওকে, তো 2350 আমাদের কাছে বা 2360 হচ্ছে ইম্পর্টেন্ট একটা সাপোর্টের জায়গা, যেটাকে আপনারা মার্ক করে চলবেন যে এই লেভেলটা যদি ব্রিজ হয় ম্যানকাইন্ড থেকে পরিষ্কার এক্সিট, আর উপরের দিকে গেলে প্রফিট বুক করতে থাকুন একটা একটা লেভেলের পরে। যখনই আসছে এই যেটা আমাদের থাকছে 61, কত পার্সেন্ট এটা, 61% রিট্রেসমেন্ট, 0.786% রিট্রেসমেন্ট বা 1 অব্দি যদি যায় প্রফিট বুক করুন যেখানে যেখানে আপনার মনে হচ্ছে। নেক্সট স্টক চলে এসেছে আমাদের জন্য, সেটা হচ্ছে বায়োকন। এটাও কিন্তু ফার্মা সেক্টর একটি কোম্পানি, ম্যানকাইন্ড ফার্মা সেক্টরের, বায়োকন ফার্মা সেক্টরের।
এবং সেখানে দাঁড়িয়ে এই স্টকটি কিন্তু 60 কে হোল্ড করেছে এখন অব্দি 60.16, যেটা গুড সাইন। এবং যদি সেটা হোল্ড করতে পারে, আমাদের নিচে সাপোর্ট লেভেল মাথায় রাখতে হবে, 396 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা। যদি সেটাকে ব্রেক ডাউন করে, যেটা লেভেল হচ্ছে 0.786 ফিবোনাচি লেভেল, সেটাই আমাদের সাপোর্টের লেভেল হিসাবে ধরা উচিত। নেক্সট লেভেল যেটা থাকছে আমাদের, এই ওয়ান যদি ব্রেকআউট হয়ে যায়, ওয়ানের লেভেল অলমোস্ট 425-30 যেটা ছিল, এটা যদি ব্রেকআউট করে দেয়, তাহলে পরে সেখান থেকে কিন্তু অলমোস্ট রাস্তা খুলে যাবে 460-62 খুলে যাবে, যেটা ফিবোনাচি 1.272 লেভেল। তারপরে থাকছে 1.414, যেটা 480, তার উপরে থাকছে অলমোস্ট 507, 161% এক্সটেনশন। ঠিক আছে, ফিবোনাচির এক্সটেনশন এটা। নেক্সট হচ্ছে আমাদের জন্য যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে ম্যারিকো। এতেও ফিবোনাচি ওয়াইজ যদি আমরা দেখি, যে লাস্ট সুইং হাই টু সুইং লো যদি মার্ক করি, সেখানে দাঁড়িয়ে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি RSI 60 উপরে হোল্ড করছে। কোনোভাবে যদি 800 ব্রিজ করে ক্লোজ করে, উইকলিতে এক্সিট এর পজিশন। আর উপরের দিকে টার্গেট পরপর দেওয়া থাকছে ওয়ান এর পরে কিন্তু সেটা থাকছে, এগুলো ফিবোনাচি টার্গেট, আমার নয় কিন্তু। নেক্সট হচ্ছে 883901 926, দ্যাটস ইট। এবারে আমরা নিয়েছি নেক্সট উইকের জন্য সুইং এর একটা বাস্কেট, যেখানে 3টে স্টক থাকে, পোস্ট মার্কেট অ্যানালিসিসও থাকে, এবং ডেলি তো নয়, এটা আজকে উইকলি অ্যানালিসিস চলছে। তো সেখানে নেক্সট উইকের জন্য এবং নেক্সট মান্থের পিক অফ দ্য মান্থ, যেটা নেক্সট মান্থের জন্য আমরা নিয়ে এসেছি, পুরোটাই কিন্তু জুলাই মাসের ভিউ নিয়ে। সেখানে দেখতে পাচ্ছি প্রথম স্টক যেটা টিভিএস মোটরস, বহুদিন পরে 60 ব্রেকআউট করছে RSI তে। 25শে জানুয়ারি অলমোস্ট একটা 60 ব্রেকআউট হয়ে গেছে, বলার কিছু নেই এখানে। লাস্ট ব্রেকআউট 10th এপ্রিল ছিল 2026 এই বছরে। তার আগে ব্রেকআউট ছিল 25শে ফেব্রুয়ারি। তার আগের ব্রেকআউট ছিল 11ই ফেব্রুয়ারি। তার আগের ব্রেকআউট ছিল 31শে ডিসেম্বর 2025। অনেক দিন পরে কিন্তু এই স্টকটার ভেতরে একটু স্ট্রেন দেখা গেছে, RSI 60 ব্রেকআউট হচ্ছে, হাইলি বুলিশ জোনে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা যে ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের লোটাই আপাতত সাপোর্ট, কারণ সুপার বুলিশ একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক যেহেতু হয়েছে, তার লেভেল হচ্ছে 3450। এবং বেস্ট যদি কেউ এটাকে সুযোগ সন্ধানী ব্যক্তি হন, একটু অপেক্ষা করে যাওয়া উচিত, কারণ একটু কারেকশন হলে পরে বেটার হয়। 3500 লেভেল হচ্ছে বেস্ট এন্ট্রি, 3569-70 এই সমস্ত লেভেলে ক্লোজ করেছে। এখান থেকে যদি 2%-এর একটা কারেকশন হয়ে যায়, গ্র্যাব ইট ফর বেটার অপরচুনিটি। নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে আমাদের 3710, তার উপরে 3790। যদি কেউ টেকনিক্যাল অ্যানালিসিস এর বায়াস নিয়ে যদি এগোন, এবং সেখানে যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি টিভিএস মোটরসের সাথে এগোতে চাই, ডেলিভারি নিয়ে যেতে পারেন, একটা স্টক, হাজারখানা স্টক, আপনার যেটা পছন্দ, যেটুকুনি আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আছে, যেটুকুনি আপনার ক্যাপিটাল আছে, আপনি সেই বুঝে কাজ করুন। সেখান থেকে কতটা পোর্শন আপনি ডিপ্লয় করবেন, চয়েস ইজ ইয়োর্স। আমার কোনো বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনে বলতে থাকবো। তো সেখানে যদি কেউ মনে করেন যে জুলাই ফিউচার নিয়ে কাজ করবো, চয়েস ইজ ইয়ার্স অলসো। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আমরা আপাতত যদি একটা একটা স্ট্র্যাটেজি বানাই, যেখানে একটা পুট থাকবে, অ্যাট দা মানি পুট অপশন থাকবে, যেটাকে নিয়ে কাজ করলে পরে আপনার রিস্কটা কম থাকতে পারে। তো সেখানে 35-3450 থাকছে আপনার কাছে স্টপ লসের জায়গা। অলমোস্ট আমি রিস্কের জায়গাটা আগে দেখাই প্রত্যেকদিন। 10,000-এর রিস্ক থাকছে, মানে যা ম্যাক্সিমাম লস, তার 50% কিন্তু আপনার লস হতে পারে। ঠিক আছে, অলমোস্ট আপনার এখানে মার্জিন লেগে যাবে 40,000 টাকার কাছাকাছি, মার্জিন লেগে যাবে 40-45,000 টাকা। তো সেটা দেখে কাজ করবেন। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য M&M, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, দুটো অটো সেক্টরের স্টক কিন্তু। ঠিক আছে, অটো সেক্টরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বুলিশ মোমেন্টাম এসেছে, এবং সেটা মারুবুজু ব্রেকআউট 60 জাস্ট একটু আগে এসে আটকে গেছে। বাট যদি ব্রেকআউট করে দেয়, তাহলে পরে ভাবার কিছু নেই। 3150 থেকে 3160 হচ্ছে বেস্ট এন্ট্রির জায়গা। অলমোস্ট আমি মার্ক করে দিয়েছি, এবং সেখানে সাপোর্টের লেভেল হচ্ছে অলমোস্ট আমাদের কিন্তু 3115 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা। এটাও কিন্তু ফিবোনাচি সেট আপ অনুযায়ী যদি আমরা দেখি, সেখানটায় ফিবোনাচিতে কিন্তু আমরা যে লাইফ টাইম হাই থেকে এখন রিসেন্ট সুইং লো যদি আমরা মার্ক করি, সেখানে আমাদের দেখাচ্ছে যে নেক্সট হার্ডেল হচ্ছে আমাদের এই লেভেলটা, যেটা আমাদের ভ্যালু ওয়াইজ হচ্ছে 0.382 হচ্ছে ফিবোনাচি লেভেল, তারপরে 0.5। এই দুটো আমাদের টার্গেট যদি আমরা ধরে চলি, অলমোস্ট এর আশপাশে আমরা 0.5ও নয়, তার আগের থেকে যদি ধরি 3315, 3260 পরপর কিন্তু কনজিকিউটিভ আমাদের রেজিস্ট্যান্সের জায়গা থাকছে। বলে নিই, যদি কারোর মনে হয় ডেলিভারিতে নেবো, চয়েস ইজ ইয়ার্স। আর যদি মনে হয় ফিউচারে নেবো, আপনার পছন্দ, তাহলে পরে সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা একটা অ্যাট দ্য মানি পুট অপশনের সাথে কাজ করি, অলমোস্ট আপনার লেগে যাচ্ছে কিন্তু সেখান থেকে 45-50,000 টাকার কাছাকাছি মার্জিন লাগছে। তাতে কিন্তু আপনার যদি কোনোভাবে কোনোভাবে আমাদের স্টপ লসের লেভেলটা যেটা রয়েছে অলমোস্ট 3115 এলে এক্সিটের পজিশন, 3115 এলে অলমোস্ট আপনার 5,000 টাকার কাছাকাছি লস হবে। বাট সাস্টেনেবল
একটা স্টক, কিন্তু খুব ভালো স্টক, খুব ভালো জায়গায় রয়েছে। নেক্সট স্টক হচ্ছে কোলপাল, কোলগেট পামোলিভ, কোলগেট টুথপেস্ট, কোলগেট ব্রাশ, আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে নাম শুনেছি, দেখেছি, ইউজ করেছি, করছি, হয়তো অনেকেই করব। কেউ ছেড়ে দিয়েছে, দিয়ে অন্য ব্র্যান্ডে সুইচ করেছে, বাট নামটা কেউ বলেনি। সেই নতুন ব্র্যান্ডের নাম হয়তো তার অতবার মনে পড়ে না যতবার আপনার কোলগেটের নাম মনে পড়ে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে কোলপাল রয়েছে আপাতত। কোলপালের যদি আমরা দেখি, এখানে একটা পরিষ্কার পজিটিভ ডাইভারজেন্স হয়েছে, আমি কিন্তু লাইন মার্ক করছি না, নিজেরা একটু চেক করে দেখে নেবেন। এবং নেক্সট যে ক্যান্ডেলটা হয়েছে, অলমোস্ট কাইন্ড অফ বুলশাস একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এবং এই ক্যান্ডেল যদি বাজারের একটা বুলিশনেস দেখাতে পারে, তাহলে পরে কিন্তু নিজের যে রিস্কটা সেটা মাথায় রাখবেন, যে 1940 হচ্ছে আপনার কাছে ইম্পর্টেন্ট একটা সাপোর্টের লেভেল, যেটা প্রিভিয়াস সুইং একটা সাপোর্টের লেভেল, যেখানটায় যদি রিটেস্ট করে যদি সেখান থেকে ভেঙে নিচে চলে যায়, তাহলে পরে কিন্তু এক্সিট করতে হবে। এবং বেস্ট এন্ট্রি হচ্ছে 1980, বাজার ক্লোজ হয়েছে 1993, 1980-তে পেলে তাহলে এন্ট্রি করা উচিত। নেক্সট হার্ডেল হচ্ছে 1955, সরি এটা 2055 হবে, 2055, এবং তার উপরে হচ্ছে 2105। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ হার্ডেল পরপর। ক্যাশের ক্ষেত্রে বলাই রয়েছে, চয়েস ইজ ইয়োর। ফিউচারের ক্ষেত্রে আপনারা রিস্কটাকে মিটিগেট করার জন্য অ্যাট দ্য মানি পুট অপশন কাইন্ডলি নিয়ে যাবেন। সেখানে যদি কোনোভাবে কোনোভাবে যদি আপনার স্টকে ডেন্ট চলে আসে, 1940 আসে, এক্সিট ইউর পজিশন। যদি হেজ করে থাকেন 1940 সালে, আপনার ম্যাক্সিমাম লস হতে পারে এখান থেকে গোটা 5, 5.5 বা 6,000 টাকার কাছাকাছি লস হতে পারে। তো সেটা মাথায় রেখে চলবেন, যে আমি এইটুকু রিস্ক যদি নিতে পারি তাহলে এন্ট্রি করবো, আদারওয়াইজ নয়। ঠিক আছে, তো এই হলো আমাদের সমস্ত স্টকের স্ট্র্যাটেজি। লাস্টলি আমি যে স্টক যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপশন চেন। অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি নিফটির অপশন চেনে দেখতে পাচ্ছি, সেখানে নেক্সট এক্সপায়ারি মানে 7/7/2026 এক্সপায়ারি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, মঙ্গলবারটাকে অ্যাভয়েড করে, কারণ একটা লং এক্সটেন্ডেড উইকেন্ড চলছে এখন অবধি, কাল গিয়ে ওটা শেষ হবে, কাল রাত 12টার পরে। তারপরে আবার সোমবার মার্কেট ওপেন হবে, 3 দিনের টানা ছুটির পরে কিন্তু বাজার যে কোনো সাইডে মোমেন্টাম নিতেও পারে বা একটু রেস্ট নিতে পারে। যেমন ঘুম থেকে উঠে মানুষ অফিস যাওয়ার আগে বা কাজে যাওয়ার আগে সেখানটা একটুখানি পজ নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর যায়। ঘুম থেকে উঠে মানুষ হাঁপিয়ে যায়, বাজারে কিন্তু একটু হাঁপিয়ে গেছে ছোটাছুটি করে, 3 দিনের ছুটি নিয়ে এসে হাঁপিয়ে গেছে, লং উইকেন্ড রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভালো ওপেন ইন্টারেস্টের জায়গা 24,000 রয়েছে, আর রেজিস্ট্যান্স রয়েছে আমাদের কাছে 24,500 ওপেন ইন্টারেস্ট পড়ে গেছে। তো সেখান থেকে একটা যদি বুল কল স্প্রেড কেউ ডিপ্লয় করতে চায় ফর 7th জুলাই, 24,100 একটি কল লং সাইডে নিয়ে যাওয়া উচিত, এবং শর্ট করা উচিত একটা 24,200 কল। তো সেই অনুযায়ী আপনার ম্যাক্সিমাম রিস্ক হচ্ছে 3100 টাকার কাছাকাছি, আর ম্যাক্সিমাম রিওয়ার্ড হচ্ছে আপনার 3390, 3400 টাকার আশপাশে আপনার রিওয়ার্ড থাকছে। আর তার নেট নেট মার্জিন লাগছে অলমোস্ট 34 থেকে 35,000। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্র্যাটেজি, ওভারঅল স্টক স্পেসিফিক ভিউ, ওভারঅল টপ ডাউন অ্যাপ্রোচ। এবার আমি যেটা কথা দিয়েছিলাম আপনাদের, যে আজকে আমি শো করতে চলেছি যে লাস্ট এক মাসে আমরা যে 3টে করে স্টক আলোচনা করি, সেই 3টে স্টকের ওভারঅল ওভারভিউ কি, তারা কি পারফরমেন্স করেছে, আমি যে স্টকগুলো বলেছিলাম তারা পারফর্ম করতে পেরেছে। আর রোজ আমি বলে চলে যাই জাস্ট সেখান থেকে নাম কেউ আসছে না, সেগুলো নিয়ে আমি ওয়ার্ক করি। ওয়ার্ক মানে সেগুলোর উপর আমার কি পজিশন আছে না আছে সেগুলো ডিসক্লোজ করার জন্য আমি এখানে বসিনি। আমি এখানে বসেছি সেই স্টকগুলো কি পারফরমেন্স করেছে ওভারঅল, আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে বায়াসটা, তার পারফরমেন্স কি হয়েছে সেটাকে আমি আলোচনা করতে চলেছি। তো কাইন্ডলি চোখ রাখবেন, আমি এই স্ক্রিনটা এবার শেয়ার করব। তার আগে আমি জাস্ট একটু বলে নিই, স্ক্রিনটা শেয়ার করব তার আগে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রত্যেকে আমার এই ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে রেখেছেন, এবং সেখানে প্রচুর লাইক প্রচুর কমেন্টও আসে, ভালো লাগে দেখে। কিপ কন্টিনিউ, এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেল বা যারা আপনার সার্কেলে রয়েছে স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড, কাইন্ডলি তাদেরকে শেয়ার করে দিন এই জিনিসগুলো, কারণ সেখানে অনেক ইনফরমেশন দিচ্ছে যেগুলো হয়তো অনেকের কাছে একদম নতুন, বা সারা বাজারের কাছে হয়তো অনেকের ক্ষেত্রেই এই জিনিসগুলো নতুন হতে পারে, কারণ এগুলো কিন্তু মোস্টলি মানুষ বলে থাকে না। যেমন আজকে বললাম লাস্ট এঙ্গালফিং, এটা কিন্তু আপনি বাজারে খুঁজলে পাবেন। এবং ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলকেই কাইন্ডলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সেখান থেকে একটুখানি ওয়াচ করুন, ভিউজ বাড়ান, সেখান থেকে শেয়ার করুন মোস্টলি। ঠিক আছে, ওকে, এবার আমি চলে আসবো যেটা শেয়ার করার জন্য, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মান্থলি স্টক পারফরমেন্স বাই আইএলএম। জুন মান্থের কি পারফরমেন্স ছিল আমাদের স্টকে, আমরা ডেট ওয়াইজ এখানে কিন্তু স্টকের পারফরমেন্স মেনশন করেছি। 1/6/2026 3টে স্টক ছিল, সেখানে আমাদের 1/6/26 যদি আমরা দেখি, সেখানটায় অলমোস্ট আমাদের স্টকের পারফরমেন্স নেট নেট যদি ধরি আমরা, দুটো
স্টক পারফর্ম করেছে মান্থ এন্ড অব্দি, সেখানে 7%। আর একটা নন পারফর্মিং স্টক ছিল, সেটা ছিল 3%। নেট নেট 3 - 3 হয়ে গেলে বেঁচে থাকছে 4, মানে 4% কিন্তু একটা স্টক দিয়েছে, সেটি হচ্ছে আদানি পোর্ট। ওলপালও দিয়েছিল, বাট সেটা মিটিগেট হয়ে গেল কার সাথে? প্রিমিয়ার এনার্জির সাথে, কারণ সেখানে তো মাইনাস ছিল 3%। নেক্সট নেক্সট ডের জন্য আমরা 2 তারিখের জন্য যেটা রেখেছিলাম হ্যাভেলস, সুইগি এবং ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। তার মধ্যে হ্যাভেলস 3%, সুইগি 4% নিচে, 7% ওপরে এইচডিএফসি ব্যাংক। হোয়াট এ পারফরমেন্স! যেখানে মানুষ কান্নাকাটি করছে এইচডিএফসি ব্যাংক ডুবে যাবেই, হবে সেই হবে, আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে বোল্ড কল দিয়েছিলাম। হ্যাঁ, নিচে অবশ্যই স্টপ লসের জায়গা ছিল, এবং লেফট সাইডে যে রেড কলম গুলো দেখছেন, এটা কিন্তু প্রত্যেকটা স্টপ লসের হিটের জায়গা। এগুলো কিন্তু স্টপ লস হিট হয়ে তারপরে কিন্তু সেগুলো আমার সেখান থেকে এক্সিট হয়েছে, মানে আমার তো নয়, আমার আলোচনার পরে টেকনিক্যাল বেসিসের উপর যে আলোচনা করেছি আমরা আমাদের ইয়ে পোস্ট মার্কেট অ্যানালিসিস বা উইকলি মার্কেট অ্যানালিসিস এ ধরে ধরে যেগুলো আমি যে বায়াস গুলো নিয়ে কথা বলেছি, সেই বায়াসের সাথে যখন বলেছি, সেটা কিন্তু এই পারফরমেন্স, এই নন পারফরমেন্স, এগুলো এবং লেফট সাইডের এগুলো কিন্তু প্রত্যেকটাই স্টপ লসের লেভেল। আর এগুলো কিন্তু লিমিটেড প্রফিট বা আনলিমিটেড ব্রেকআউট যখন হয়েছে কোনো স্টকে, সেগুলো কিন্তু এই হচ্ছে পারফরমেন্স। এলআইসি হাউজিং ফাইন্যান্স 5% চলেছে। ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, সেখান থেকে সে 3.5% চলেছে। চলেছে দেখুন ফোনিক্স মিল 12% চলেছে। ইয়ার কি মারা হচ্ছে? ইয়ার কি মারছি না, আমি আপনাদের সাথে সিরিয়াস কথা বলছি। চার্টে গিয়ে একটু দেখে নেবেন আমার রেকর্ডিং, যে ভিডিওগুলো রেগুলার যে পোস্ট ভিডিও ফেসবুক বা ইউটিউবে যাচ্ছে, একটু ফলো করুন, তাহলে এখান থেকে কিছু না কিছু আপনার হাতেও লেগে যাবে হয়তো, ঠিক আছে? এনটিপিসি 2% লস, শ্রীরাম ফাইন্যান্স 2% লস দিয়েছিল, আবার 3% প্রফিট দিয়েছিল, মানে দুদিকেই চলেছে। ডাবরও খেয়েছে এবং গোড়ারও খেয়েছে। নেক্সট হচ্ছে আইটিসি স্টিল পারফর্মিং 5% চলেছে। সব থেকে ঘিসা পিটা মারা হওয়া স্টক যদি এখন কেউ থাকে ব্লু চিপের মধ্যে, সেটার নাম হচ্ছে আমাদের, এক হচ্ছে আইটিসি, এক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। লোকে ঘুরেও তাকাচ্ছে না, রিগ্রেট করছে। এইচডিএফসি ব্যাংকে যাও একটু পছন্দ টছন্দ করে, আইটিসি কেউ পছন্দ করছে না, সেখান থেকে আইটিসি 5%। দেখি তো কজন আছে আইটিসি নিয়ে কথা বলেছে লাস্ট 2 মাস, 4 মাস, 6 মাসে, ফেব্রুয়ারি মাসের পরে, জানুয়ারি মাসের পরে কজন কথা বলেছে আইটিসি নিয়ে, আমাকে দেখিয়ে দেবেন তো। আমি কিন্তু বলেছি, ঠিক আছে? ডেটটা দেওয়া আছে 4/6/2026, রেকর্ডিংটা দেখে নেবেন। যে স্টপ লস বলেছিলাম 5 পয়সা আগে থেকে ঘুরেছে, 5 পয়সা আগে থেকে, ঠিক আছে? এবং সেটাও ক্লোজিং বেসিসে থাকে, এমন নয় যে টাচ এন্ড গো হলো, আমার স্টপ লস হিট হলো, আমি ক্লোজ না করলে পরে এক্সিট করতে বারণ করি, কারণ হেজ করা থাকে আমাদের পজিশন, যেটাই আমরা বলে থাকি। আদানি পাওয়ার 2% লস, পলিক্যাব 3.5%, 4% হচ্ছে সিজি পাওয়ার। এই হচ্ছে পারফরমেন্স। নাইক 18% চলেছে, যেগুলো বেশি সেগুলো তো বলতেই হবে। এইচএল 6.5% চলছে না, সেই স্টক 6.5% সেখান থেকে বলার পরে। এমন না যে আমি বলেছি বলে উঠে গেলাম, আমার সাথে বিশাল বন্ধুত্ব হচ্ছে এই ছেলের মালিকের, এরকম কোনো ব্যাপার নয়। যেহেতু গভর্নমেন্টের কোম্পানি বা নাইকার মাল, যে ও কর্ণধার রয়েছে, তার সাথে আমার বিশাল পরিচয়। সে আমাকে বলে দিল, আর সেখান থেকে 18% উঠে যাবে, আপনি বলে দিন এতে এসে, চ্যানেলে এসে। ওরম তো নয় ব্যাপারটা, ঠিক আছে? আমি তো অ্যানালিসিস করে তারপরে বলছি আপনাদের। নেক্সট হচ্ছে মানাপ্পুরম ফাইন্যান্স 12% চলেছে, যাতা ব্যাপার হচ্ছে। টাইটান 10%। দেখুন বড়গুলোই আমি বলছি, কারণ বড়গুলোই তো না হলে চোখে পড়বেটা কি সেখান থেকে, ঠিক আছে? লস দেখুন 3%, 4%, 5%, এই হচ্ছে লস। লস নেই তা নয়, লসও রয়েছে এখানে, কিন্তু সেগুলো প্রত্যেকটা লিমিটেড লস। কেউ কেউ হয়তো সারা মাস ঘুরেছে নন পারফর্মিং, যাদের 0 0 রয়েছে, না উপরে গেছে না নিচে গেছে। আদানি গ্রিন তার মধ্যে একটি, আরইসি একটি, না উপরে গেছে না নিচে গেছে। লাস্ট যেটা বলেছিলাম চোলা ফাইন্যান্স, একদম ফ্ল্যাট রয়েছে। ওভারঅল আমরা নেট লস এবং নেট পার্সেন্টেজের যদি আমরা রেশিও দেখি, এটা হচ্ছে লসের কলাম, এবং এটা হচ্ছে নিচে এভারেজের কলাম। যে আমরা যদি টোটাল এভারেজ করি, যে একটা সারা মাসের ভিউ অনুযায়ী আপনার লস পার্সেন্টেজ কত, ঠিক আছে? পার্সেন্টেজ, লসের পার্সেন্টেজ বা রেশিও, টোটাল যদি আমরা এখানে টোটাল 54, মানে আপনার উপরে দুটো কলম ছেড়ে দিলে হচ্ছে 52টা স্টক আমরা আলোচনা করেছি লাস্ট মান্থে অন অ্যান এভারেজ। তো 52টা স্টকের ভেতরে তাদের এভারেজ ভ্যালু এটা, তাদের এভারেজ 52টা স্টক যদি আমরা এভারেজ করি, আমাদের প্রত্যেক দিন লস হয়েছে 2.46% করে। আর এখানে আমাদের 5% করে এভরিডে হিসাব মতো প্রফিট হচ্ছে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমাদের লসের ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে 64%। আর প্রফিটের পার্সেন্টেজ যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বা গেনের পার্সেন্টেজ 164.50%। সবগুলোকে যোগ করে কিন্তু, একটা স্টকে নয়, ঠিক আছে? সবগুলোকে যোগ করে আমাদের এটা হচ্ছে রিওয়ার্ড রেশিও, রিস্ক টু রিওয়ার্ড। অলমোস্ট যদি আপনি সেখান থেকে ধরেন, অলমোস্ট কিন্তু 3-র কাছাকাছি কিন্তু রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:3। তো সেই অনুযায়ী আপনারা চোখ রাখবেন, তাহলেই
রেগুলার কিছু না কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। আজকেও তিনটে ছটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। আর এগুলো বাই দ্য ওয়ে আমরা কিন্তু মিড টার্ম বা কোনো অপশনের স্ট্র্যাটেজি যদি স্টক স্পেসিফিক যদি বলে থাকি, আমরা কিন্তু সেগুলো এর মধ্যে ইনক্লুড করিনি। সেগুলো পারফর্ম করেছে, আমি সেগুলোর কথায় আর যাচ্ছি না। সেগুলো অনেকে এক্সেপশনাল পারফরমেন্সও দিয়েছে, লাইক এবি ক্যাপিটাল ক্যাপিটাল ভালো পারফরমেন্স দিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না। যেগুলো নর্মাল তিনটে সুইং এর স্টকের কথা বলি, সেই তিনটে সুইং এর স্টকের কথাই কিন্তু এখানে মেনশন করা আছে। এখনো এই মান্থে 2 দিন বাকি আছে, সেগুলো আবার নেক্সট মান্থে গিয়ে আলোচনা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ মার্কেটের। তো যদি সম্ভব হয় আমি এই শীটটা হয়তো ভিডিওটাতে অ্যাড করে দেবো, একবার পারলে পারফরমেন্সটা একবার ডাউনলোড করে দেখে নেবেন আপনারা, ঠিক আছে। তো নিচে গিয়ে আপনারা সেখানটা মোর অপশনে গিয়ে গেলেই হয়তো এটাকে খুঁজে পেয়ে যাবেন। এবং চেষ্টা করব আপনাদের আগামী দিনে আরো ভালো ভালো স্টকের ভালো ভালো ভিউ দেওয়ার, যদি সেটা পসিবল হয়। সেশনটা অনেকক্ষণ হলো, একটু যদি পুরোটা দেখেন তাহলে বেটার হবে, কারণ বুঝতেই তো পারছেন কোয়ালিটি জিনিস দিতে গেলে তো সময় লাগে। 10 মিনিট 5 মিনিট এসে দুমদাম করে একখানা উড়ে এসে জুড়ে বসে আপনাদের ঘাড়ের মধ্যে টেনশন দিয়ে চলে গেলাম মার্কেট খারাপ ভালো বলে দিয়ে, ওরম নয়। ওভারভিউটা নিন, বুঝুন, তারপরে করুন, ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিস এবং সারা মান্থের স্টকের পারফরমেন্স নিয়ে আলোচনা করলাম। চোখ রাখবেন চ্যানেলের দিকে, আরো নতুন নতুন জিনিস আরো নিয়ে আসবো আপনাদের জন্য, ঠিক আছে। এত সবে শুরু, আরো অনেক কিছু বাকি আছে গুরু, ঠিক আছে। ওকে, চলুন তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। আবার সোমবার দিন চলে আসবো পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। সেদিনকেও কিছু না কিছু নতুন নতুন উপস্থাপনা করবো। ওকে, ওকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।